পাবজি সহ ক্ষতিকর অনলাইন গেমস বন্ধের নির্দেশ বিটিআরসি। গণটিকার দ্বিতীয় ডোজ শুরু 7 সেপ্টেম্বর। নিউ ইয়র্কে দায়িত্ব নিলেন প্রথম নারী গভর্নর। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা প্রাণ। আসসালামু আলাইকুম। কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন আক্তার সোনিয়া। শুনছিলেন সাইবার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। বহুল আলোচিত পাবজি, ফ্রি ফায়ার মতো ক্ষতিকর অনলাইন গেমস দেশে বন্ধ করতে নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এছাড়া টিকটক, ভিগো লাইভ ও লাইকের মতো অ্যাপসগুলো বন্ধ ও বাংলাদেশ থেকে লিঙ্ক সরিয়ে নেওয়ার জন্য চিঠি দেওয়া হবে। বুধবার বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার ডিপার্টমেন্ট অব টেলিকমকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা পাবজি, ফ্রি ফায়ার বন্ধের নির্দেশ দিয়েছি, কিন্তু টিকটক ও লাইকি সহ অন্যান্য ক্ষতিকর অ্যাপসগুলো বন্ধ করলেও ভিপিএন দিয়ে চালানো যায়। এসব বন্ধ করার মতো সক্ষমতা আমাদের নেই। এসব অ্যাপসের কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হবে। আগামী 7 সেপ্টেম্বর থেকে গণটিকাদান কার্যক্রমে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। আজ বুধবার সকালে কেন্দ্রীয় ঔষধাগারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। মহাপরিচালক বলেন, দ্বিতীয় ডোজ শুরুর আগে আরও টিকা আসবে, ফলে দ্বিতীয় ডোজ দিতে কোনো সমস্যা হবে না। তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের উপহার হিসেবে পাঠানো 561টি ভেন্টিলেটরের মধ্যে 300টি বিতরণের ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আবদুল্লাহ, কেন্দ্রীয় ঔষধাগারের মহাপরিচালক আবু হেনা মোর্শেদ, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিষয়ক পরিচালক ফরিদউদ্দিন মিয়া সহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে ভ্রমণের ক্ষেত্রে শর্ত শিথিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণকারী পাসপোর্টধারী যাত্রীদের ভারত থেকে ফেরার পর আর 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। বেনাপোল প্রতিনিধি ওসমান গনির তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাহির হাসান। ভারত ভ্রমণের ক্ষেত্রে লাগবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র, তবে ভারত থেকে ফেরার পর 14 দিন থাকতে হবে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে। হোম কোয়ারেন্টাইন সুবিধা নিতে যাত্রীদের সঙ্গে রাখতে হবে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের সনদ এবং 72 ঘন্টার মধ্যে আরটিপিসিআর থেকে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ। তবে দ্বিতীয় ডোজ না নেওয়া যাত্রীদের থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। সরকারের এমন সিদ্ধান্তে বেশ খুশি পাসপোর্ট যাত্রীরা। এর আগে পাসপোর্ট যাত্রীদের ব্যক্তিগত খরচে আবাসিক হোটেলে বাধ্যতামূলক 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছিল। রোববার ভারত থেকে মেডিকেল ভিসার 90 জন যাত্রী ফেরত এসেছেন। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে 11 জনকে এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে 79 জনকে। টুরিস্ট ভিসার যাতায়াত আপাতত বন্ধ রয়েছে। সরকার এই মুহূর্তে এটি খুব ভালো উদ্যোগ নিয়েছে। যারা এখন ইন্ডিয়া থেকে আসছে এবং 2 ডোজ যাদের করোনা ভ্যাকসিন নেওয়া আছে, সাথে করোনা টেস্ট নেগেটিভ, তাদেরকে এই মুহূর্তে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না, তবে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কালকে বেরোচ্ছে এনওসি, ওখানে বাংলাদেশ হাই কমিশন থেকে আমি এনওসি নিয়ে এখানে আসে। আজকে আমার কথা ছিল যে এখানে বলছে যে হাই কমিশন থেকে যে আপনার কোয়ারেন্টাইন ততদিন থাকতে হবে না, আপনার যে ওখানে যায় আপনার হোম কোয়ারেন্টাইন পাঠাই দেবে। কিন্তু আজকে কী হয়েছে যে আমরা যখন আমার ডোজ সার্টিফিকেট দেখাইছি, পরে কী হচ্ছে যে এখানে মানতেছে না, বলছে যে আপনি কোয়ারেন্টাইন থাকতে হবে। কিন্তু আমরা যদি এখানে কোয়ারেন্টাইন থাকতে তাহলে অনেক সমস্যা হবে। আমার পরীক্ষা আছে, পরীক্ষা দিতে পারবো না, তারপরে 14 দিন কোয়ারেন্টাইন থাকলে অনেক টাকা খরচ হবে। তো এই জন্যই আমি রিকোয়েস্ট করতেছি বাংলাদেশ হাই কমিশনকে যে ইন্ডিয়া থেকে যে স্টুডেন্টগুলো আসে যে ট্রাভেল করবে, ওই জন্য কিন্তু সুবিধা থাকতে হবে যে ওরা হোম কোয়ারেন্টাইনে থাকে। সরকার যে ব্যবস্থাটা নিয়েছে যে আমরা ভারতবর্ষ থেকে আপনাদের রামপাল প্রজেক্টের জন্য আসছি, এসে আমাদেরকে যে 2 ডোজ ভ্যাকসিন কোয়ারেন্টাইনের জন্য অ্যালাউ করেছে, আমরা
আমরা হোম কোয়ারেন্টাইনে থেকে কাজটা করতে পারবো বা ওখান থেকে আমরা যেতে পারবো, এটা অত্যন্ত সুবিধাজনক ঘটনা এবং উই ওয়েলকাম ইট ভেরি মাচ। এটা একটা বছর খুবই ভালো জিনিস, খুবই ভালো হয়ে, যার জন্য এটাতে দুটো সরকার দুদিকে দেশে করে সেই প্রজেক্টটা তাড়াতাড়ি কমপ্লিট হবে এবং এই যে একটা কোভিডের সিচুয়েশন হচ্ছে এই সিচুয়েশনটাকে আমরা ওভারকাম করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছে, যেমন এনওসি পেপার বাদে আমরা এখন কিন্তু ইন্ডিয়াতে স্টাডি করতে যাইতেছি। সো এটাকে আমরা অনেক সাধুবাদ জানাচ্ছি। আর আমরা এটাকে তার মানে সরকারের পক্ষ থেকে একটা খুব ভালো একটা ডিসিশন বলে আমরা মনে করছি, যাতে আমরা কোনো হয়রানি অথবা কোনো কষ্ট অথবা দুর্ভোগ ছাড়াই কিন্তু আমরা এখন ইন্ডিয়াতে স্টাডি করতে যাব এবং আশা করি ভবিষ্যতে আমরা ভালো একটা কিছু করবো। আমি ইন্ডিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। তো এই করোনা মহামারীর জন্য আমাদের যে প্রবলেমটা আমরা ফেস করতে হয়েছিল, এটা হচ্ছে যে আমরা বর্ডার ক্রস করতে পারতেছিলাম না এবং আমাদের এক্সাম নিকটে ছিল। তো এখন সরকার কর্তৃক আমাদের যে নিয়মটা দেওয়া হয়েছে যে উইদাউট এনওসি ছাড়া আমরা বর্ডার ক্রস করতে পারবো এবং আমরা ইন্ডিয়া যাইতে পারতেছি এই সুযোগটা দেওয়ার কারণে, এবং আমাদের পরীক্ষায় আমরা অ্যাটেন্ড করতে পারতেছি এবং এটার জন্য আমরা খুবই খুশি এবং আমরা মনে করতেছি যে আমাদের পড়াশোনা সুন্দর ক্ষেত্রে এবং আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। জানা যায় চিকিৎসা, ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে প্রতিদিন প্রতিবেশী দেশ ভারতে যায় প্রায় 7 থেকে 8 হাজার যাত্রী। ভারত থেকেও ভ্রমণ, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে প্রতিদিন বাংলাদেশে আসে 5 শতাধিক ভারতীয় নাগরিক। তবে চলমান করোনা পরিস্থিতি অবনতি হলে গত 27 এপ্রিল বাংলাদেশ সরকার ভারত ভ্রমণে বিধিনিষেধ জারি করে। এতে বন্ধ হয়ে যায় ভারত যাত্রা। তবে শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে সচল রাখা হয় মেডিকেল ভিসা। ভারত ফেরত যাত্রীদের দেশে ফেরামাত্র ব্যক্তিগত খরচে 14 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন চালু করে। তবে প্রথম থেকেই ভারতে পেট্রোপোল ইমিগ্রেশন ছিল না কোনো কোয়ারেন্টাইন নিয়ম। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সর্বশেষ নির্দেশনা অনুসারে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার ক্ষেত্রে কোনো এনওসির প্রয়োজন নেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। কিন্তু যারা ভারত থেকে বাংলাদেশে আসবেন তাদের জন্য হাই কমিশন থেকে এনওসি নিতে হবে এবং যাদের 2 ডোজ করোনা টিকা দেওয়া আছে 14 দিন পার হলে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করা হচ্ছে এবং বাকি যারা আছে তাদের জন্য 26 তারিখ পর্যন্ত যে নির্দেশনা আছে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেয়ে রোববার থেকে তা কার্যকর করা হচ্ছে। ভারত ভ্রমণের ক্ষেত্রে এখন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র লাগবে না। শুধু ভিসা আর করোনা নেগেটিভ সনদ থাকলে পাসপোর্ট যাত্রীরা যেতে পারবেন। ভারত থেকে ফিরে যাদের করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়া আছে তারা বাড়িতে 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন। তবে ফেরার আগে ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের অনুমতি লাগবে। ফরিদপুরে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। কমতে শুরু করেছে পদ্মার পানি। গত 24 ঘন্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে 4 সেন্টিমিটার পানি কমেছে। পানি কমলেও বর্তমানে বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। যদিও এখনও দুর্ভোগ কমেনি বন্যা কবলিত এলাকার মানুষের। চর এলাকায় বসবাসকারীরা গোখাদ্য নিয়ে চরম সংকটে পড়েছে। আমাদের গরু বছর নিয়ে চলতে পারি না, আমাদের গাছ গোটা খাওয়াতে পারি না, খুব কষ্ট। গরু বছর নিয়ে ঘরে নেওয়ার বান্ধা রান্না নিয়ে কষ্ট, খাওয়া দাওয়া কষ্ট। এখন বন্যা হয়ে গেছে, থাকুক না থাকুক এখন টেনশন। এতদিন তো বাড়ি ঘর দায় শুকনো আসলো, 27 দিন ধরে বাড়ি ঘরে পানি টানি উঠে গেছে, কোনো ফেলে যাওয়ার পারতেছি না, নিজের খাবার নাই, গরু বছরে খাবার দিতে পারতেছি না, খুব আমরা অসহায় আছি। যার কারণে আমাদের রাস্তায় যাওয়া চলাফেরার সমস্যা, সবজিতে পানিতে তোলায় যাইতেছে, এই সমস্যা। মনে করেন যে এই বিশেষ সময় বর্ষার সিজনে গরুর খাবার না খায় না, হয়তো পানিতে হাতটায় যায় আনা লাগে, সময়টি দূর দেশিতে আনা লাগে, পারি না, হয়তো পানি ডুবে গেলে পারে পানি তখন কষ্ট হয় একেবারে। আমি মনে করেন যে সব দিক দিয়েই ক্ষতি, গরু ছাগল রাখার বেকাদা, রান্না বাড়া বেকাদা আছে, এ ধরনের মানে মা পোলাভান দুলাভান নিয়ে চলতে পারি না। ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন, তার ইউনিয়নের 17টি গ্রামে 1,500 পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। তিনি বলেন, 5টি সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এর একটি কার্পেটিং করা, 2 ইট বিছানো, 2টি কাঁচা সড়ক। নর্থ চ্যানেল ইউনিয়নে বন্যার পাশাপাশি ভাঙন দেখা দিয়েছে। ওই ইউনিয়নের শুকুর আলী বৃদ্ধা ডাঙ্গি গ্রামে 30 একর ফসলের জমি নদীতে বিলীন হয়ে গেছে। বসত বাড়ি ভেঙে গেছে 5টি। ভাঙনের মুখে 5টি সরিয়ে নেওয়া হয়েছে। এই ইউনিয়নে নতুন করে 1 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বরাদ্দ দেওয়া হয়েছে আরও 100 প্যাকেট শুকনো খাবার। সদরের ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি হাসান বলেন,
বন্যার কারণে এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে গেছে। তিনি বলেন, বন্যার পানির তোড়ে সড়কগুলো ভেঙে গেছে। তিনি বলেন, 11টি সড়কের 9টি জায়গা ভেঙে গেছে। 13টি বাঁশের সড়ক তৈরি করে যোগাযোগ ব্যবস্থা চালু রাখার চেষ্টা চলছে। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, গত 24 ঘন্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি 4 সেন্টিমিটার কমলেও বিপদসীমার 84 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমতে শুরু করেছে, 2 দিনের মধ্যে আরও পানি কমে যাবে। ফলে বন্যা পরিস্থিতি এখন উন্নতির দিকে যাবে। ময়মনসিংহের ত্রিশালে দেশি বিদেশি বিভিন্ন উন্নত জাতের কবুতরের লালন পালনের আগ্রহ বেড়েছে। অনেকে খামার করে স্বাবলম্বী হচ্ছেন। বাড়িতে কিংবা বাসার ছাদে তৈরি করছেন মিনি খামার। দৈরামপুর বালিপাড়া রোডের খাইরুল নবী মামুন একসময় শখ করে বাসাতে 2-4 জোড়া কবুতর পালন শুরু করে। প্রথমে পরিবারের লোকজন বাধা দিলেও তিনি কবুতর পালন করতে থাকেন। কবুতর পালনের এক পর্যায়ে তার 60,000 টাকার বেশ কয়েকটি কবুতর মারা যায়। কিন্তু এ থেকে সে নিরুৎসাহী হয়নি। এর মধ্যে লাভজনক ব্যবসা ভেবে সে বালিপাড়া রোডে গড়ে তুলেছেন কবুতর ও অন্যান্য পাখি বিক্রির একটি কেন্দ্রস্থল। বর্তমানে তিনি কবুতর ও পাখি বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন। ত্রিশাল পৌরবাজারের পুরাতন ছাগলহাটা এলাকায় 2 বন্ধু মিলে পাখি শপ নামে একটি বিক্রয় কেন্দ্র চালু করেছেন। দোকানের মালিক আল মামুন মুক্তার জানান, স্কুল জীবন থেকে সে বাড়িতে কবুতর পালন করতেন। তার পালনকৃত কবুতরের বাচ্চা বিক্রি করার সময় অনেক জায়গায় ঘুরে বিক্রি করতে হতো। তাই বাধ্য হয়ে মামুন মুক্তার 2 বন্ধু মিলে পাখি শপ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন। তাদের দোকানে 5 থেকে 20,000 টাকা মূল্যের কবুতর রয়েছে। এর আগে জেলা শহরের ও ঢাকায় গিয়ে উন্নত জাতের কবুতর কিনতে হতো। এখন মানুষ নিজ উপজেলার হাতের নাগালে পেয়ে কবুতর লালন পালনের আগ্রহ বেড়েছে। এছাড়াও স্থানীয় প্রাণী সম্পদ হাসপাতাল থেকে পরামর্শ দেওয়া হচ্ছে। আসলে এখন বর্তমান প্রেক্ষাপটটাই আপনার হচ্ছে যে এটাতে হচ্ছে যে লকডাউন, তেমন ওরকম সুবিধা নেই। আর আরেক হচ্ছে যে আপনার এখন বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা আমি মনে করি যে এখন যে পাখি বা একজোড়া কবুতর বা একটা পাখি যদি আপনার বাচ্চাকে দেওয়া হয়, সেটা দেখা যাচ্ছে কি লেখাপড়ার পাশাপাশি বাইরে সময়টা না দিয়া এটা নিয়ে থাকবে, তাতে করে অনেক ভালো হলো। লেখাপড়া করলেও পাশাপাশি এগুলো নিয়ে ব্যস্ত থাকবে, বাইরের সময়টা খুব কম দিল। আর আমার শুরুটা হচ্ছে যে আপনার আমি প্রথমে এভাবে শুরু করি শখ থেকে, যে আমার শখে 1 জোড়া 2 জোড়া নেই। তারপরে দেখা যাচ্ছে যে আপনার এটা অনেকগুলো হয়ে যায়। এইগুলো কী করবো, বিক্রি করার মতো ওই দূরে যেতে হয়, অনেক দূরে যেতে হয় বিক্রি করতে। তারপর চিন্তা করলাম যে না, এটা একটা দোকান দিলে ভালো হয়। পাশাপাশি আমার জিনিসগুলো বিক্রি করা হইলো, আবার পাশাপাশি যাদের আগ্রহ আছে বা যাদের ইচ্ছা আছে যে এইগুলা পালার মতো কেনার মতো, তারা এসে নিল। এটা আসলে বিজনেস লাভ ভালোই। তবে এখন বর্তমানে যেহেতু স্কুল কলেজটা বন্ধ, যে এটা খুললে হয়তো বা এই আমাদের ব্যবসা যেহেতু নতুন শুরু করছি, এটা খুলে দিলে হয়তো বা আরও বিশদভাবে বা আরও একটু বেশি আমরা লাভবান হতে পারতাম। মানুষের আগ্রহ ভালো, খুব ভালো আগ্রহ। যেহেতু এটা আগে তেমন হয় নাই, দোকান বিশাল ছিল না, আমরা এত সুন্দর করে বা এত বড়ো করে দেওয়া হয়েছে। অনেকে আসে দেখে ভালো বলে যে না ভালো হয়েছে। আগে ঘুরে যেতে হইতো ময়মনসিংহ ভালুকা বা ঢাকা যেতে হইতো, এখন বিশাল আসে মোটামুটি হাতের কাছে সব কিছু পাওয়া যাচ্ছে। মোটামুটি লোকজন খুশি। আসলে কবুতরগুলো হচ্ছে কি সর্বোচ্চ কোয়ালিটির উপরে, আপনার কোয়ালিটি যেরকম ভালো, একই কবুতর আপনার দেখা যাচ্ছে যে বাজারে আপনার 1500, 1000 এরকম বিক্রি হয়। আবার ওই কবুতরে আপনার 20,000, 25,000 লাগে। এগুলো হচ্ছে কোয়ালিটির উপরে, বাইরে থেকে ইনপুট হয়, আবার আমাদের দেশে হয়। দেশেরগুলো একটু কম হয়, বাইরে থেকে ইনপুটগুলো একটু বেশি দাম হয়। চাইনাই তো আপনার চাইনার একদিন ব্যবসায়ী আপনার একটা কবুতর কিনছে, মানে আমি দেখাই কবুতরটা সেম এরকম কবুতরই, মানে এই যে এরকম কবুতর সেম এরকম কবুতরই আপনার বিক্রি করছে 16 কোটি, 16.5 কোটি টাকা এক কবুতর। এটা হচ্ছে আপনার ওই রেসার বলে, ওইটা এরকম চাইনাতে। হ্যাঁ চাইনার এক ব্যবসায়ী, ওটা আপনার ওই যে রেসার এরকম আর কি। আপনার পাখির দিকেও আরও বেশি আগ্রহ। কবুতরের দিকে যেমন যেগুলো ছোটো বাচ্চারা যারা স্কুলে পড়ে, তারা পাখির দিকে বেশি আগ্রহ। আর যারা আর কি আপনার ওই যে কলেজে পড়ে, পাশাপাশি লেখাপড়া করে বা পাশাপাশি কিছু ব্যবসা করে আর্ন করতে চাই, তাদের জন্য কবুতর আর কি ভালো। যেমন 1 জোড়া 2 জোড়া কবুতর নিলে সেটা যদি নেই, অল্প খাবার খাবে, অল্প কিছু টাকা খরচ হবে, কিন্তু দেখা যাচ্ছে প্রতি মাসে সে একটা এখান থেকে কিছু আর্ন করতে পারবে। এবং তার পাশাপাশি যদি ইচ্ছা করে সে তার এই কবুতর দিয়ে লেখাপড়া খরচ চাইতে পারবে। এটা শুরু করছি প্রায় ছোটো থেকে শুরু করছি। আসলে কবুতর ছোটো থেকে পালা আগ্রহী ছিলাম, তো ছোটো থেকে পালতেছি। তো মূলত ছোটো থেকে কবুতর পালতেছি বাসায়, তো দেশি বিদেশি সকল আইটেমে কবুতর পালতেছি।
তো এটা আসলে মূলত শখের বসে তো পালতেছি, তো শখের বসে পালতে তো ওইখানে থেকে এখন দোকান দেওয়া। হ্যাঁ, আল্লাহর মতো কবুতরে আসলে এটা তো মানে যত আপনার কবুতরের মানে দামি পালবেন তো ততই লাভ আর কি। এটা এখন মানে কবুতর পালতেছি, তো এখানে ভালো ইনভেস্ট করতেছি আর ভালো মানে দাম পাইতেছি, মান পাইতেছি, তো ভালোই লাভ করতেছি। হ্যাঁ, আল্লাহর মতে বর্তমানে কৃষকের আগ্রহটা অনেক বেশি, কারণ আগের তুলনায় তো এখন প্রায় ম্যাক্সিমাম 99% মানুষই কবুতর মানে পাখি পশু পাখি পালে। হ্যাঁ, আল্লাহর মতো দোকানের বেচা কিনে অনেক ভালো। তো আসলে ক্রেতা বেশি আর সবাই সদস্য পালে, তাই এখন বেচা কিনে আল্লাহর মতো মোটামুটি। জানা গেছে ত্রিশাল উপজেলার গ্রামের বাড়িতে লোকজন কবুতর পালনের দিকে ঝুঁকছেন। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে ছোট বা বড় আকারের কবুতরের খামার রয়েছে। আর এইসব খামারে সাধারণ কবুতরের পাশাপাশি গিরিবাজ, ফান্টেল, লাহুরি, বিউটি, সিরাজি, সাদা কিং, জ্যাকবিন, বাগদাদি, হোমা, রেসার, আমেরিকান কবুতর সহ বিভিন্ন জাতের কবুতর পালন করতে দেখা যায়। এছাড়া ছোট বাচ্চারা বিভিন্ন প্রজাতির পাখি পুষছেন। ছোটদের পছন্দের তালিকায় পাখিগুলো রয়েছে কুনুব, শোকাটেল, লাভবার্ড, বাজরিকর, ঘুঘু ইত্যাদি। ত্রিশাল পৌর সদরের জাহাঙ্গীর জানান, প্রথম তারা শখের বশে কবুতর পালন করতেন। বর্তমানে কবুতর পালন করে তাদের অনেক কবুতর রয়েছেন। তাদের এই সাফল্য দেখে এলাকার আরও অনেক বেকার যুবক কবুতরের খামার তৈরিতে আগ্রহী হচ্ছেন। ত্রিশাল প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হারুনুর রশিদ জানান, কবুতর একটি শান্তির প্রতীক। ত্রিশাল 31,800 কবুতর রয়েছে। আমাদের দেশে 25 প্রজাতির কবুতর আছেন। ত্রিশালের প্রচুর কবুতরের চাহিদা রয়েছে। অনেক খামারিরা আমাদের সাথে পরামর্শ করে কবুতর লালন পালন করছেন। আপনারা সবাই জানেন যে কবুতর হলো একটা শান্তির প্রতীক। আমরা কথাই বলে থাকি যে পাখির মধ্যে পায়রা, আত্মীয়ের মধ্যে ভাইরা। আসলে কবুতর খুবই একটি শৌখিন প্রজাতি বা শান্তির প্রতীক আমরা যাকে বলে থাকি। কবুতর মানুষ শখ করে লালন পালন করে থাকে। বিশেষ করে ত্রিশালে প্রায় 31,800টির মতো আমাদের হিসেবে কবুতর রয়েছে। এর মধ্যে প্রায় 25 প্রজাতির কবুতর রয়েছে বাংলাদেশে। তার মধ্যে আমাদের এখানে গিরিবাজ, শৌখিন, ফান্টেল, লাহোরি, বাগদাদি অনেক রকমের কবুতর রয়েছে। অনেক যুবক যারা ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোয়েছেন অথবা যারা অধ্যয়নরত রয়েছে, অনেক যুবক কিন্তু এই কবুতর লালন পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এবং আমাদের এই ত্রিশালে কিন্তু অনেকগুলো কবুতরের বাণিজ্যিকভাবে ব্যবসাও শুরু হয়েছে। যেমন আমাদের ত্রিশাল বাজারে পাখি শপ নামে একটা দোকান রয়েছে। তারাও এখান থেকে বিভিন্ন রকমের পাখি এবং কবুতর বিক্রি করে থাকেন। এবং এক এক জোড়া কবুতরের দামও কিন্তু অনেক। একটা শৌখিন প্রজাতির বা ফ্যান্সি কবুতরের দাম 5,000 থেকে প্রায় 60,000 টাকার মতো হয়ে থাকে। তো যুবক শ্রেণী যদি এই কবুতরগুলো লালন পালন করে তাহলে তারা কিন্তু আর্থিকভাবে ব্যাপকভাবে লাভবান হবে এবং তারা পড়ালেখার খরচও এখান থেকে যোগাইতে পারবে। আর আমরা যারা কবুতরের মাংস খুব পছন্দ করি তারা কিন্তু কবুতরের মাংস, দেশি কবুতর বিশেষ করে এক জোড়া কবুতরের দাম, বাচ্চা কবুতরের দাম কিন্তু 300 থেকে 350 টাকা। সুতরাং যারা লালন পালন করবে তারা কিন্তু এই বাচ্চা বিক্রি করে তারা কিন্তু আর্থিকভাবে লাভবান হবে। পাশাপাশি আর একটা জিনিস একটু বলে নিই যে কবুতর কিন্তু বছরে প্রায় 13 বার বাচ্চা দেয় এবং প্রতিবার 2টা করে বাচ্চা দেয় 13 বার, মানে কথায় বলে থাকে 12 মাসে 13 বার বাচ্চা দেয় কবুতর। তো সুতরাং কবুতর একটা লাভজনক ব্যবসা এবং এখানে আমাদের বিশেষ করে আমাদের হসপিটালে প্রতিদিনই অনেকেই কবুতর পালনকারী খামারি আমাদের কাছে আসে। আমরা কিন্তু বিভিন্ন ব্যবস্থাপনা এবং চিকিৎসা, তাদের ভ্যাকসিন, এগুলো নিয়ে আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। আমরা মনে হয় এখন যারা কবুতর পালন করতে আগ্রহী তারা যদি পালন করেন তাহলে আমরা আরও তাদেরকে সহযোগিতা দেব, তারা হয়তো আর্থিকভাবে লাভবান হবে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম BMSF এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাইদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম সহ 11 জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে নগরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে জেলা BMSF এর উদ্যোগী ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। BMSF এর ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শিবলি সাদিক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু সহ অন্যান্যরা। লুটপাটকারীদের বিরুদ্ধে সাংবাদিক আমরা জানতে চাই বা বলতে চাই বা জানাতে চাই প্রবাসনে যারা সাংবাদিকতা করে। ফরিদপুরে নতুন নিয়মের 7টি ধাপ অতিক্রম করেও স্বচ্ছতার মাধ্যমে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্তে স্থায়ী সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান BPM এর নির্দেশে
বুধবার সকাল 11টায় সালথা উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করেন থানা পুলিশ। সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দার সালথা পুলিশের সার্কেল মোহাম্মদ সুমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া। এ সময় সাংবাদিক, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান জানান, কোনো দালাল কিংবা প্রতারক চক্র যাতে চাকরি প্রার্থীদের নিকট হতে প্রতারণা করে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা পয়সা হাতে নিতে না পারে, সেজন্য ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামানের নেতৃত্বে জেলা পুলিশ কঠোর মনিটর করবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দালাল, প্রতারক কিংবা অসৎ উপায় অবলম্বনকারী চক্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় সভায় 13 মিনিটের একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে নিয়োগ পরীক্ষার 7টি ধাপ দেখানো হয়। ঢাকা ময়মনসিংহ হাইওয়ে সিট স্টোর থেকে শফিপুর সীমান্ত পর্যন্ত পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 24 কোটি টাকা ব্যয়ে বহুল প্রতীক্ষিত এই রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আলহাজ কাজিমউদ্দিন আহমেদ ধনু। ভিত্তিপ্রস্তর শেষে কাচিনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, এই ভালুকা উপজেলায় পানি উন্নয়ন মন্ত্রণালয় থেকে 600 কোটি টাকার কাজের বরাদ্দ পেয়েছেন। এই সময় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, ইউপি চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনেক কষ্ট করতে হয়, আমরা চিফ ইঞ্জিনিয়ার সাথে বলে মন্ত্রীর মধ্যে বলে সেই ঠিকাদারের কাজ ক্যান্সেল করে নতুন ভাবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে আবার আজকে আমরা এই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। আমরা একদিনও বসি নেই, আমরা সব দেখি, আমরা ফরিদপুরকে বিভিন্ন মতামত ব্যক্ত করি, কিন্তু আমরা একদিনও, আমি ঢাকা থাকলে একদিনও আমি বসে বসে থাকি না। আমি কোনো না কোনো মন্ত্রণালয়ে এই বাংলার উন্নয়নের নাম ধরে যা পারি। আপনাদের 20 কোটি টাকার কাজ শুধু স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চলমান রয়েছে, 220 কোটি টাকার কাজ। কক্সবাজারের পেকুয়ায় পূর্ব শত্রুতার জেরে মকনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফতুল্লাহ চৌধুরী ওয়াসিমের 2 ভাইকে কুপিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার সকাল 9টার দিকে উপজেলার মকনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন মকনামা ইউনিয়নের শিকদারপাড়া এলাকার কলিমুল্লার ছেলে ও ইউপি চেয়ারম্যানের ছোট ভাই এনায়েতুল্লাহ ও মামাতো ভাই উজানটিয়া ইউনিয়নের নুরিরপাড়া এলাকার কপিল উদ্দিনের ছেলে আরাফাত উজানটিয়া ইউপির চেয়ারম্যান শহীদুল ইসলামের ভাতিজা। আহতদের প্রথমে পেকুয়া সরকারি হাসপাতাল, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সিন্দি রোড মধ্যে তারা মোটরসাইকেলের খবরিয়া যাতে আরফাত দিল চেয়ারম্যান বাইক যারা আইসি যারা 28 জনের থেকে আরম্ভ রোড পালায় মোটরসাইকেল মানি যারা 28 জন আছে। তারপরে যারা মারি জড়িয়ে আরো একজনের হবে লিখে যাত্রী হিসাবে আর বইলে ইয়ে তো আবার মোটরসাইকেল দিয়ে রায় মুড়িয়ে জনের ঘরে ইতারা বাড়ি দোল ঘোড়া দিয়ে বেরিয়ন বা ইয়েরা যায় এখন তো রায় আর বইলে সেদিন আর বইলে মমতাজ ইতারা রায় বেগুন মরি এই গুরুত্ব আঘাত শেষ হল রোড কোথায় এখন সরকারি হাসপাতাল যায়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্যাথি হোকুন। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর নারী কেলেঙ্কারিতে দীর্ঘ জটিলতার পর স্বাভাবিক কার্যক্রমে ফিরতে মরিয়া রাজ্য সরকার। যুক্তরাষ্ট্রে 245 বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে নিউ ইয়র্কের 57তম গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন ক্যাথি। মঙ্গলবার সকালে শপথ হওয়ার কথা থাকলেও আইনগত কারণে মঙ্গলবার মধ্যরাতেই ক্ষমতা গ্রহণ করেন তিনি। নিউ ইয়র্কের আলবানিতে অনাড়ম্বর এক অনুষ্ঠানে তাকে শপথ পড়ান রাজ্যের প্রধান বিচারপতি জেনেট ডিফোর। এরপর ক্যাথি জনগণের উদ্দেশ্যে বলেন, গভর্নরের দায়িত্ব নিয়ে তিনি গর্বিত, দায়িত্ব পালনে তিনি প্রস্তুত।
সোমবার গভীর রাতে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ও সিনেট নেতাদের কাছে পদত্যাগপত্র জমা দেন অ্যান্ড্রু কুমো। এর আগে গভর্নর ভবন থেকে তার আসবাবপত্র সরিয়ে নেন। যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে কুমো আবারও বলেন, আইনি প্রক্রিয়াকে প্রভাবিত না করার জন্যই তার এই পদত্যাগ। গত বছর নিউ ইয়র্কের অন্তত 11 জন নারী কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। এর পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেলের তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ মেলে। প্রায় 4 বছর পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হবে বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতি বছর সাধারণ সভা হওয়ার কথা থাকলেও সর্বশেষ সভা হয়েছে 2017 সালের 2 অক্টোবর। সাধারণ সভায় উপস্থিত থাকবেন বিসিবির 166 জন কাউন্সিলর। প্রধান নির্বাহী, প্রধান অর্থ কর্মকর্তা, পরিচালনা পরিষদ কর্তৃক অনুমোদিত গত 3 বছরের অর্থ বছরের বোর্ডের যাবতীয় কার্যক্রম, আর্থিক ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এই সভায় তুলে ধরবেন। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। পাবজি সহ ক্ষতিকর অনলাইন গেমস বন্ধের নির্দেশ বিটিআরসি। গণটিকার দ্বিতীয় ডোজ শুরু 7 সেপ্টেম্বর। নিউ ইয়র্কে দায়িত্ব নিলেন প্রথম নারী গভর্নর। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা কাল। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে এখনই আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।